Hello dear students, good evening to all. This is Mohammad Shahnawaz, assistant teacher, Jalabad BL High School, Dakhin Shuma, Sylhet. And at this moment, I'm welcoming you all to my English class. And today, as you know, we are going to discuss on narration. And today, this class is narration part 2. And for your better understanding, let me show the presentation here. Can you see my presentation? প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? Yes, sir. Good morning. Though it's good morning in the slide, actually this is evening here. So good evening to all. This is Mohammad Shahnawaz, assistant teacher English, Jalabad BL High School, Gupshahar, Dakhin Shurma, Sylhet, and we are going to discuss on English grammar and composition for class 9 and 10. And this slide was discussed before. This one has also been discussed. So today we are not going to discuss on the slides. Today we are going to discuss on narration. And what's narration? You know very well. This is the definition of narration. And we know narrations are of two kinds. Okay, one thing you have to remember that if the reporting verb is present or future, the sentence of the reported speech will not be changed. But if the reporting verb is past, the sentence of the reported speech will be changed. এই জিনিসটা আমাদের যে কোনো সেন্টেন্সের বেলায় আমরা ন্যারেশন চেঞ্জ করি না কেন, অবশ্যই এই দুইটা জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমি আগেই বলেছি the rules of changing narration vary from sentence to sentence, অর্থাৎ সেন্টেন্স থেকে সেন্টেন্স ভেদে ন্যারেশন চেঞ্জ করার রুলও কিন্তু ভিন্ন ভিন্নতর হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু কিছু জিনিস কমন থাকে, যেমন এখানে যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু কমন, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, দ্যাট মিনস ইনভার্টেড কমার বাইরে যে অংশটা আছে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, যেটা আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে কি হবে? রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। But if the reporting verb is past, the sentence of the reported speech will be changed. কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে অংশটা আছে সেই অংশটা যদি পাস্ট হয় তাহলে ভিতরের অংশের টেন্সটা পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু আমরা গতদিন আলোচনা করেছিলাম। তো আমরা যে সেন্টেন্সের বেলায় আমরা চেঞ্জিংটা পড়ি না কেন বা করি না কেন, আমাদের অবশ্যই এই দুইটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখতে হবে। Remember another thing we have to follow. The thing is rules of changing speeches vary from sentence to sentence. এই কথাটা আমি একটু আগে বলেছি। এবং assertive সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে দেখো, say or tell will be used instead of reporting verb, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটা আছে সেখানে say অথবা said থাকবে। তো আমরা যখন রিপোর্ট স্পিচ যখন assertive হবে, অর্থাৎ assertive স্পিচটাকে যখন আমরা চেঞ্জ করব, অর্থাৎ ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশন করব, তখন রিপোর্টিং ভার্বের স্থলে অর্থাৎ সে এর জায়গায় আমরা সে অথবা টেল ব্যবহার করতে পারি। এটা কিন্তু গতদিন আমি আলোচনা করেছিলাম, কিন্তু এখন যেহেতু আবার নতুন করে শুরু করছি আরেকটু তোমাদেরকে জাস্ট রিমাইন্ড করার চেষ্টা করছি। দ্যাট উইল বি ইউজড টু কানেক্ট দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটাকে কানেক্ট করার জন্য দ্যাট ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি যে
there are two parts in direct narration. One is reporting verb and the other is reported speech, and these two parts should be joined. এই দুইটা পার্টকে কি করতে হবে? যুক্ত করতে হবে। তো যুক্ত করার জন্য আমাদের কিছু একটা কনজাংশন প্রয়োজন পড়বে, কোনো একটা কানেক্টর প্রয়োজন পড়বে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় কানেক্টর হবে দ্যাট। Person of the subject, object and possessive form may be changed according to the speaker and the listener. একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বের বক্তা এবং শ্রোতা অনুসারে, আবার বলছি, রিপোর্টিং ভার্বের বক্তা এবং শ্রোতা অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জ হতে পারে, অবজেক্ট চেঞ্জ হতে পারে, পসেসিভ ফর্ম চেঞ্জ হতে পারে। এই এক্সাম্পলটা আমরা আলোচনা করেছি, এই কারণে আমি আর এই এক্সাম্পলটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। এই এক্সাম্পল নিয়ে কি আমরা আলোচনা করেছিলাম গতদিন? হাসাম সেড টু সীমা, ইউ আর রিয়েলি পাসিং হ্যাপি ডেজ। একজন বলো এই স্লাইডটা নিয়ে। হ্যাঁ করেছি। ঠিক আছে, এটা আমরা এখন আপাতত বাদ দিচ্ছি, আমরা নতুন আরেকটাতে যাচ্ছি। We are told to remember. What should we remember? If the reporting verb is past, the tense of the reported speech will be changed as follows. আমরা কি আগে একটা কথা বলেছিলাম, সেটা কি তোমাদের মনে আছে? যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশ যদি ফার্স্ট হয়, তাইলে ভেতরের অংশের টেন্সের পরিবর্তন হবে। এটা আমরা বলেছিলাম কি আগে? বলেছিলাম। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে এই ক্লাসটা যেহেতু ফেসবুকে দেওয়া হবে, সুতরাং আমরা চেষ্টা করব যে প্রমিত ভাষা ব্যবহার করার জন্য। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করব যাতে শুদ্ধ বাংলাটা আমরা উচ্চারণ করি। তো এখানে যেটা করতে হবে, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট, রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জড অ্যাজ ফলোজ। এখন চেঞ্জটা যে হবে সেটা কিভাবে হবে দেখো। all present will be the same past, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে টেন্সটা আছে সেই টেন্সটা যদি প্রেজেন্ট হয়, we know very well present tenses are of four kinds. আমরা তো জানি যে প্রেজেন্ট টেন্স চার প্রকার, জানি না? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে স্যার কিছু বুঝছি না, স্যার কিছু বলতে পারছি না, শোনো নাই? আচ্ছা বলছি যে all present will be the same past, অর্থাৎ সব প্রেজেন্ট টেন্সগুলো অনুরূপ পাস্ট হয়ে যাবে। তার মানে আমরা জানি যে প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপ পাস্ট হওয়ার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জিনিসটা বুঝে গেছে? পাস্ট সিম্পল। হ্যাঁ, তাহলে যেটা আমাদের মনে রাখতে হবে যে ইনভার্টেড কমার বাইরে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন ঘটবে। কিভাবে ঘটবে? সব প্রেজেন্টগুলো অনুরূপ পাস্ট হয়ে যাবে। কিন্তু পাস্ট যদি হয় তাহলে কি হবে? পাস্ট হলে কি আবার প্রেজেন্টে চলে আসবে? আমরা বলছি যে প্রেজেন্টগুলো চেঞ্জ হয়ে পাস্ট হয়ে যাবে, কিন্তু পাস্ট কি চেঞ্জ হয়ে প্রেজেন্টে আসবে? নো, past will not be changed into present. Only present will be changed into past, but past will not be changed into present. Pastটা কখনোই প্রেজেন্ট হয়ে আসবে না। সেক্ষেত্রে কি হবে? past will remain in past, অর্থাৎ পাস্টটা পাস্টেই থেকে যাবে, তবে পাস্টের যে বিভিন্ন ভাগ আছে, চারটা ভাগ আছে, সেই ভাগগুলোর মধ্যেই ঘোরাফেরা করবে। যেমন past simple will be changed into past perfect, অর্থাৎ past simple টেন্সটা হয়ে যাবে past perfect. Past continuous tense will be changed into past perfect continuous, অর্থাৎ past continuous tense যদি হয় রিপোর্টেড স্পিচের ভেতরের সেন্টেন্সটা, তাহলে সেটা চেঞ্জ হয়ে প্রেজেন্টে আসবে না, ফিউচারে যাবে না। It will remain in past but it will go to another past, অর্থাৎ past continuous tense চলে যাবে past perfect continuous tense.
And number 4, past perfect continuous tense will not be changed. অর্থাৎ past perfectই থাকবে, past perfect continuous tenseটা past perfect continuous tenseই থাকবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই স্লাইডের উপরে বলো? If you have any question or query, please ask me. স্নেহা আছো? স্নেহা? আচ্ছা স্যার। Okay, do you have any question? নো স্যার। Okay. জাইমা কি আছো? রিহা আছো? লিজা আছো? আমি সবার নাম বলতে পারছি না। হ্যাঁ, নাহিদ আছো নাকি? যেহেতু তোমরা তোমাদের নাম নিয়ে ঢুকো নাই তো, অন্য নামে ঢুকছো, যে কারণে আমি সবার নাম বলতে পারছি না। তো সবাই আছো? রিহা, জাইমা, নিমু, কার কোন প্রশ্ন আছে? স্যার। আচ্ছা, ক্লাস 10 এর যারা ঢুকছো তাদের কোন প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। জি না স্যার। যদি এই স্লাইডটা আমরা বুঝে যাই তাহলে কাইন্ডলি একটু মিউট করে ফেলি আবার, দেন মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখতে যাচ্ছি। মানে এক্সাম্পলটাই হচ্ছে শেখার সবচাইতে বেস্ট ওয়ে। সো লেটস সি। Follow the rules mentioned in the previous slides and change the speeches. এখন যেটা আমাদেরকে বলা হচ্ছে যে আগের স্লাইডগুলোতে যে রুলস বলা হচ্ছে সেগুলো আমরা যেন একটু ফলো করি এবং নিচের যে সেন্টেন্সটা আছে সেটা আমরা একটু চেঞ্জ করি। ওকে, তোমাদের জন্য 30 সেকেন্ড সময় কি আমি বরাদ্দ করব এই সেন্টেন্সটাকে চেঞ্জ করার জন্য। Okay, you are allotted 30 seconds to change the direct narration to indirect. 30 সেকেন্ডের মধ্যে আমরা একটু চেষ্টা করি, সবাই যারা আছো এখানে খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসছো, এই সেন্টেন্সটাকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, এই নারেশনটাকে। The lady guest said to the writer, you must follow my example. How can you change the narration into indirect? স্যার স্লাইড দেখতাম না তো স্যার। স্লাইড দেখা যান না। স্লাইড সবাই কি দেখতে পাচ্ছে না? জি না স্যার। জি না দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। কেউ দেখতে পাচ্ছে না? জি না। জি না স্যার কইয়া। জি না স্যার। দেখা যায় স্যার, মানে স্যার অনেক ছোট স্যার। স্লাইডটা অনেক ছোট। আচ্ছা, সেন্টেন্সটা তাহলে আমি বলছি। স্লাইডটা ছোট হলে যে কাজটা তোমাদের করতে হবে, যে জায়গার মধ্যে স্লাইডটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু চার কোণার মতো একটা ঘর আছে না? স্লাইডটাকে বড় করার কিন্তু একটা অপশন আছে। স্যার আমি দেখতেই পাচ্ছি না। স্লাইডটা দেখাই যাচ্ছে না? স্যার দেখা যায় না তো স্যার। জি না। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি একটা কাজ করি। স্যার দেখা যায় না। আচ্ছা, আমি আবার স্লাইডটা দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। আসলে এই সমস্যাটুকু আমাদের ফেস করতেই হবে। আমরা যখন এখন কি প্রেজেন্টেশন স্ক্রিনটা আসছে? জি স্যার। ওকে, তাহলে আমি এখন একটু স্লাইডটা দেখাচ্ছি। এখন কি স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এগুলা কিন্তু শেষ। এগুলা শেষ হয় নাই না? ওকে, এই হচ্ছে সেন্টেন্স। দ্য লেডি, এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমরা 30 সেকেন্ড একটু চেষ্টা করি তাড়াতাড়ি।
দেখা যাচ্ছে? ওকে, 30 সেকেন্ড Yes, sir. আমরা একটু চেষ্টা করি, চেষ্টা করে এটা সমাধান করতে পারি কিনা। The lady gas said to the writer, "You must follow my example." The lady guest said to the Sir. writer, you can see there are two parts. Lady guest said to the writer, Can I try? this is outside of the inverted comma. That's why this one is called reporting verb. And you must follow my example. This one is inside the inverted comma. That's why it is called reported speech. Huh. The lady guest told the writer that he must follow her example. ফলো মাই এক্সাম্পল। আচ্ছা, ফলো হার এক্সাম্পল, এখানে কিন্তু একজন একটা আনসার দিয়েছে। আমরা আর কেউ কি একটু চেষ্টা করব? এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, যে আনসারটা দিয়েছে তার আনসারটা সঠিক কিনা সেটা যাচাই করার আগে আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। সবাই আমরা একটু ফলো করি। স্লাইডটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। The lady guest said to the writer, "You must follow my example." এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্ট স্পিচ। তো আমাদের যেটা করতে হয়, প্রথমে রিপোর্টিং ভার্বটা লিখে নিতে হয়, অর্থাৎ দ্য লেডি গেস্ট সেড টু দ্য রাইটার। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কি সেড লিখবো নাকি সেডের স্থলে আর কিছু লিখবো। এই সেডটাই হচ্ছে ভার্ব, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড। এবং প্রশ্ন হচ্ছে সেড কি লিখবো নাকি সেডের জায়গায় আমরা অন্য কিছু লিখবো। যেমন যে আনসারটা দিয়েছে, খুব সম্ভবত স্নেহান আনসার দিয়েছে, সে আমাদের আজকে গেস্ট স্টুডেন্ট, এখানে অনেক দূর থেকে সে জয়েন করেছে। তো সে যেটা বলেছে যে এখানে টোল্ড হবে। তো কেউ কি বলতে পারবে যে কেন এখানে সে বলছে যে টোল্ড হবে? আচ্ছা, তো স্নেহা বলো, কেন টোল্ড তুমি বলছো এখানে, কেন সেড টু বলছো না? স্যার, আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি সেট টু থাকে তাহলে চেঞ্জ করার সময় ইনডিরেক্ট স্পিচে হবে সেট টু এর বদলে টোল্ড। আচ্ছা ঠিক আছে, সে চমৎকার ভাবে বলেছে যে সেড টু, সেডের সাথে টু থাকলেই তো বুঝতে হবে কাউকে যেন বলছে। দ্য লেডি গেস্ট সেড, যদি বলে দ্য লেডি গেস্ট সেড, লেডি গেস্ট বলল, অর্থাৎ মহিলা অতিথি বলল, ঠিক আছে, অতিথি বলল, টু বললেই বোঝা গেল কাউকে বলল, ঠিক আছে। তো কাকে বলল? দ্য রাইটার, লেখককে বলল। অর্থাৎ লেডি গেস্ট লেখককে বলল, তার মানে বোঝা গেল যে এখানে শুধু বক্তা না, শ্রোতাও আছে নাকি? জি স্যার। তো একটা জিনিস মনে রাখতে হবে, ইউ মাস্ট ফলো মাই এক্সাম্পল। This sentence is assertive, and for assertive sentence, if there is the listener, we can use told instead of said to. অর্থাৎ said to এর পরিবর্তে আমরা told ব্যবহার করতে পারি। তবে গতদিন আমি বলেছিলাম আমরা যদি said to ব্যবহার করে ফেলি কোনো সমস্যা নাই। তাহলে assertive সেন্টেন্সের বেলায় যদি শ্রোতা থাকে, বক্তা যাকে বলছে সে যদি থাকে, তাহলে আমরা said to লিখতে পারি, আবার told লিখতে পারি। দুইটাই লেখা যেতে পারে এবং দুইটাই সঠিক। তাহলে the lady guest told the writer or the lady guest said to the writer, তারপর যেটা হবে রিপোর্ট স্পিচকে যুক্ত করতে হবে। যুক্ত করার জন্য কি ব্যবহার করতে হবে? we must use a connector. We must use a connector. Which connector will be used here? One thing you have to remember, if we would like to connect assertive sentence, we have to use that. If we want to connect assertive sentence, we have to use that. If we want to connect exclamatory sentence, we have to use that. If we want to connect the optative sentence, we have to use that. If we want to connect imperative with let, we have to use that. অর্থাৎ that আমরা চারটা ক্ষেত্রে ব্যবহার করি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা ব্যবহার করি, অপটেটিভ সেন্টেন্সের বেলা ব্যবহার করি, এক্সক্লামেটরি সেন্টেন্সের বেলা ব্যবহার করি, আর
ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অংশের বেলা ব্যবহার করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স আবার দুই ধরনের, লেট যুক্ত, লেট বিহীন। লেট বিহীন হলে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করব না, সেখানে আমরা ব্যবহার করব টু অথবা নট টু। লেট যুক্ত যদি হয় তাহলে আমরা দ্যাট ব্যবহার করব। As you must follow my example, this sentence was assertive, that's why we will use that here. অর্থাৎ স্নেহা দ্যাট এখানে ব্যবহার করেছে, এটা অ্যাবসলিউটলি রাইট। তাহলে এতটুকু পর্যন্ত আমরা কি পেলাম? দ্য লেডি গেস সেড টু দ্য রাইটার দ্যাট। ঠিক আছে, এখন ইউ মাস্ট ফলো মাই এক্সাম্পল, তোমাকে অবশ্যই আমার এক্সাম্পল, আমার উদাহরণ অনুসরণ করতে হবে। তোমাকে আমার উদাহরণ অনুসরণ করতে হবে, করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই তুমিটা কে? দ্য লেডি গেস সেড টু দ্য রাইটার, লেডি গেস লেখককে বলল তুমি, এই তুমিটা কে আসলে? রাইটার। দ্য রাইটার। তাহলে কি হবে? রাইটারের প্রনাউন কিন্তু ইউ না, রাইটারের প্রনাউন ইউ না। সুতরাং এখানে আমাদের কি করতে হবে? যেহেতু এই ইউ দ্বারা রাইটার বোঝাচ্ছে, এই কারণে রাইটারের প্রনাউন ইউজ করতে হবে, যেটা আমি আগে বলেছিলাম। কি বলেছিলাম? রিপোর্ট স্পিচের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম মে বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য স্পিকার এন্ড দ্য লিসেনার। বলেছিলাম না আগে একটা কথা? আগের স্লাইডে এই কথাটা বলেছিলাম না? বক্তা এবং শ্রোতা অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, অবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের চেঞ্জ হতে পারে। তাহলে এখানে ইউ, তুমি, তুমি বলতে এখানে দ্য রাইটার বোঝাচ্ছে, দ্য রাইটারের প্রনাউন হচ্ছে হি, সুতরাং ইউ এখানে থাকবে না, হয়ে যাবে হি। বুঝতে পারছো? তাহলে দ্য লেডি গেস সেড টু দ্য রাইটার দ্যাট হি। তারপর এখানে ভার্ব মাস্ট ফলো, মাস্ট ফলো। এখন প্রশ্ন হচ্ছে যে ভার্বের কি চেঞ্জ হবে? পরিমাণে লিখে যান ফুটিয়ে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। বুঝতে পারছো? তবে এখানে হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ যে এখানে মাস্ট আছে, ইউ মাস্ট, মাস্ট আছে না? একটা জিনিস মনে রাখতে হবে, মাস্ট যদি থাকে তাহলে মাস্টই রাখা যেতে পারে। তবে কখন? যখন চির বাধ্যবাধকতা বোঝাবে, চির বাধ্য বাধকতা। বুঝতে পারছো? অর্থাৎ আজীবন যেটা করতে আমরা বাধ্য, সেটাকে বলা হয় চির বাধ্য বাধকতা। এখানে লেডি গেস্ট লেখককে বলছে যে আমাকে ফলো করতে হবে, এটা কি চির বাধ্য বাধকতা? আজীবন ফলো করতেই হবে? না স্যার, আমার একটু ভুল হয়ে গেছে স্যার, এখানে হ্যাড টু হওয়ার কথা ছিল, আমি একটু ভেরি মিস্টেক গুড। করেছি। তো যাই হোক, এখানে একটা জিনিস সে সাথে সাথে স্বীকার করে নিয়েছে, আসলে এখানে মাস্ট হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মাস্ট হতে পারে। কখন হতে পারে? যখন চির বাধ্য বাধকতা বুঝাবে। যেমন যদি বলা হয় ইউ মাস্ট ফলো ইউর টিচার, তোমাকে অবশ্যই তোমার শিক্ষককে কি করতে হবে? ফলো করতে হবে। ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার, তোমাকে অবশ্যই তোমার শিক্ষককে সম্মান করতে হবে। তাহলে শাহনওয়াজ স্যারকে সম্মান করতে হবে, এটা কিন্তু মরণের আগ পর্যন্তই তোমাকে করতে হবে, নাকি করতে হবে না? হবে স্যার। হবে। তাহলে যেহেতু আমি শিক্ষক, আমাকে সম্মান করতে হবে মরণের আগ পর্যন্ত। বুঝতে পারছো? সুতরাং এটা হচ্ছে চির বাধ্য বাধকতা। চির বাধ্য বাধকতা যখন বোঝাবে তখন মাস্ট ব্যবহার করতে পারো, সমস্যা নাই। কিন্তু এখানে লেডি গেস্ট বলছেন লেখককে যে আমার এক্সাম্পল তোমাকে ফলো করতে হবে, এটা কিন্তু বাধ্য নন। লেখক কিন্তু এটা করতে বাধ্য নন, তিনি করতে পারেন, নাও করতে পারেন। অর্থাৎ এটা তিনি জীবন মরণের আগ পর্যন্ত এটা অনুসরণ করতে হবে এমন কোনো কথা নাই। সুতরাং এখানে মাস্ট আমরা ব্যবহার করব না। সেক্ষেত্রে কি করব? একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে, পয়েন্ট শুড বি নোটেড ইন ইউর অন ইউর নোটবুক। নোটবুকে তুমি এটা লিখে রাখতে পারো, মাস্ট থাকলে হ্যাড টু ব্যবহার করতে হবে। কখন? যখন রিপোর্টিং ভার্ব পাস্ট থাকবে, সেড টু থাকবে। বুঝতে পারছো? The lady said to the writer that he had to follow my example. আমার উদাহরণ, আমার উদাহরণ মানে কার উদাহরণ? লেডি গেস্টের উদাহরণ। হ্যাঁ, লেডি গেস্টের উদাহরণ, সেই নারী অতিথির উদাহরণ, নারী অতিথির উদাহরণ। তাহলে মাই এক্সাম্পল এর জায়গায় হবে নারী অতিথির এক্সাম্পল, দ্যাট মিন্স হার এক্সাম্পল। অর্থাৎ এখানে পসেসিভ কেস যেটা আছে মাই, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে এখানে লিখতে হবে হা এক্সাম্পল। তাহলে স্নেহা যেটা বললো সেটা সঠিক কিনা, এখানে
ভি চিহ্ন মনে হচ্ছে এটা সঠিক, তাহলে সে যেটা বলেছে দ্য লেডি গেস টোল্ড দ্য রাইটার দ্যাট হি বলতে কে, দ্য রাইটার, এটা একটু স্পষ্ট করে দিলাম আর কি, আমরা না দিলেও কোনো সমস্যা নাই। এই হি বলতে আসলে বোঝানো হচ্ছে দ্য রাইটার, এই কারণে দিলাম লেডি গেস টোল্ড দ্য রাইটার দ্যাট হি had to follow her example. হা বলতে কার কথা বোঝানো হচ্ছে, লেডি গেস বোঝানো হচ্ছে, এই কারণে ইন ব্র্যাকেট আমরা সেটা স্পষ্ট করে দিলাম। এখন বলো কারো বুঝতে সমস্যা আছে কিনা, কোনো কোয়েরি থাকলে বলো। Do you have any query? স্যার হুম স্যার ওই যে প্রনাউনের যে পাশে যে লিখছেন ব্র্যাকেটের ফুল ফর্ম, যেমন দ্য রাইটার লেডি গেস্ট, এরকম কি ফুল ফর্মটা লিখতে হবে? মানে আমরা তো শর্ট ফর্ম লেখা শিখছি, মানে আমার কথা বলতেছি। কোনটা বুঝি নাই, দ্য রাইটার যেটা সেটা? হ্যাঁ, মানে প্রনাউনের পাশে যে ব্র্যাকেটে যে লিখছেন ফুল ফর্মটা, মানে দ্য রাইটার লেডি গেস্ট, এরকম কি ব্র্যাকেটে না লিখতে না হবে? না না না, এটা আমি তখন আমরা লিখবো, আমি বলি তখন আমরা লিখবো যখন প্রোনাউনটা ক্লিয়ার না। তুমি যখন ইন্টারে যাবে তখন দেখবে যে আনক্লিয়ার প্রোনাউন নামে একটা ইয়ে আছে, একটা মানে আইটেম আছে, পরীক্ষার সময় আসে, আনক্লিয়ার প্রোনাউনকে ক্লিয়ার করতে হয়, ঠিক আছে, সেটা ইন্টারের একটা টপিক আছে, ঠিক আছে। তো এখানে যদি মনে হয় যে হি বলতে কাকে বোঝানো হচ্ছে, যেমন হি বলতে তো এখানে দ্য রাইটারই বুঝাবে, দ্য লেডি গেস্ট বুঝাবে না, সেক্ষেত্রে দ্য রাইটার তুমি না লিখলেও চলে। কিন্তু যদি কখনো এমন হয়, যদি এমন হতো দ্য লেডি গেস্ট না বলে যদি বলতো রহিম টোল্ড টু দ্য রাইটার, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল, যদি এরকম হতো রহিম টোল্ড দ্য রাইটার, তাহলে এই হি বলতে কার কথা বোঝানো হচ্ছে, রহিম বোঝানো হচ্ছে নাকি রাইটার বোঝানো হচ্ছে? আবার রহিমের প্রণাম হি, দ্য রাইটারের প্রণাম হি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লিয়ারিফাই করতে হবে, বুঝতে পারছো এখন? ইয়েস স্যার। তাহলে এই যে ফুল ফর্মটা যে আমাদের সবসময় লিখতে হবে তা কিন্তু না। যদি এমন হয় যে আমরা আসলে ক্লিয়ার না যে এটা আসলে কাকে বোঝানো হচ্ছে, হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, তখন কেবলমাত্র আমরা এটা ব্যবহার করতে পারি, তবে এটা ম্যান্ডেটরি না। এতটুকু বুঝতে আর কার কোনো সমস্যা আছে কিনা বলো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এর ব্যাখ্যাটা, এখানে একটা এক্সপ্লেনেশন আসছে, ব্যাখ্যাটা আমরা একটু দেখি যে কোন ব্যাখ্যার বলে বা কোন আইনের বলে আমরা এইভাবে চেঞ্জ করলাম। এখানে লেখা আছে ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ফাস্ট মাস্ট বি চেঞ্জ ইনটু হ্যাড টু। কি বলা হচ্ছে, যেটা আমরা বললাম যে মাস্টটা চেঞ্জ হয়ে হ্যাড টু হবে, পাশাপাশি যেটা লেখা নাই স্লাইডের মধ্যে সেটাও আমরা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে মাস্টও ব্যবহার করা যাবে, কিন্তু কখন বলো, কখন? চিরবাধ্যবাধকতা বোঝাতে। চিরবাধ্যবাধকতা বোঝাতে। এটাও কিন্তু লিখে দিছি, আমি মনে করছি লিখি নাই। এখানে বলছে বাট ফর দ্য এভার অব্লিগেটরি মাস্ট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। এভার অব্লিগেটরি মানে চিরবাধ্যবাধকতা, চিরবাধ্যবাধকতার কথা বোঝালে কিন্তু মাস্টই থাকবে, এই কথাটাও লিখে আছে, আমি মনে করছি এটা লিখি নাই মনে হয়, যাই হোক। Let's see another example. Follow the rules mentioned in the previous slides and change the speeches. You are going to have another example here. What's the example? I said to my sister, I'm coming today. You are allotted 30 seconds again and try to change the diagonation to indirect. 30 seconds, 30 সেকেন্ডের মধ্যে আমরা চেষ্টা করি এটা চেঞ্জ করার। আচ্ছা, কেউ যদি পারো আমাকে বলতে পারো, যে কেউ যদি করে ফেলো একটু ইনফর্ম করতে পারো। I told my sister that
I told my sister that I was coming that day. I was coming that day. Okay, আর কেউ? মনে হচ্ছে যে এখনো ন্যারেশনটা সবার ক্লিয়ার হয় নাই। আর কার কোনো আনসার আছে? আই আই সে বলছে আই টোল্ড মাই সিস্টার দ্যাট আই ওয়াজ কামিং দ্যাট ডে। এটা ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু দেখি আসলে তার আনসারটা সঠিক কি না। Yes, I told my sister that I was going that day. এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হলো, তো আমরা একটু ডিসকাস করি। I said to my sister, প্রথমে আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্বটা লিখে নিতে হবে। I said to my sister, রিপোর্টিং ভার্বের জায়গায় গিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে যে said থাকলে সেইটি থাকবে কিনা নাকি এর জায়গায় আর কিছু বসাতে হবে। ইট উইল ডিপেন্ড অন দ্য সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্টেড স্পিচের সেন্টেন্স উপর নির্ভর করবে। ইউ ক্যান সি দ্য সেন্টেন্স ইজ আই এম কামিং টুডে। দিস সেন্টেন্স ইজ অ্যাসার্টিভ অ্যান্ড ফর অ্যাসার্টিভ সেন্টেন্স উই ক্যান ইউজ সেড অর টোল্ড। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা আমরা সেড অথবা টোল্ড ব্যবহার করতে পারি। সুতরাং এখানে সেড টু আছে, আমরা সেড টু লিখতে পারি, সমস্যা নাই। অথবা সে যেভাবে বলেছে আমরা সেড টু এর জায়গায় টোল্ডও ব্যবহার করতে পারি, নো প্রবলেম। তাহলে আই টোল্ড মাই সিস্টার অথবা আই সেড টু মাই সিস্টার, বোথ আর কারেক্ট। এখন আই এম কামিং টুডে, এই সেন্টেন্সটাকে আমরা এই অংশের সাথে কি করব, কানেক্ট করব। কানেক্ট করার জন্য কি লাগবে? কানেক্টর লাগবে। কোন কানেক্টর? That. সবাই কি একমত? দ্যাট লাগবে? জি। Yes, sir. দ্যাট লাগবে। আচ্ছা, কেন বলো তো, স্নেহা ছাড়া বাকি যে কোনো একজন বলো, কেন দ্যাট ব্যবহার করতে হবে এখানে? বলো, দ্যাট কেন ব্যবহার করতে হবে? আই এম কামিং টুডে, এই সেন্টেন্সকে যুক্ত করার জন্য দ্যাট কেন ব্যবহার করতে হবে? কেন কেন দ্যাট ব্যবহার করতে হবে? রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচকে কানেক্ট করতে। ভেরি গুড, এই দুটোকে কানেক্ট করতে দ্যাট ব্যবহার করবো। কিন্তু কেন দ্যাট ব্যবহার করছি, আমরা অন্য কোনো কানেক্টর কেন ব্যবহার করছি না এখানে? সব ক্ষেত্রেই তো দ্যাট ব্যবহার। স্যার আমি বলি, স্যার আমি বলতে পারবো। বলো। স্যার আমরা চারটে ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট থাকলে, আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ very সেন্টেন্স, good. তাই আমরা দ্যাট ব্যবহার করছি। As this sentence is assertive, I am coming today, as the sentence is assertive, that's why assertive sentence will be connected with the connector that. বুঝতে পারছো? তো এখানে দ্যাট এই কারণে ব্যবহার হয়েছে, আই এম কামিং টুডে, এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স এই কারণে। তারপর যথারীতি আই আছে। এখন আমরা একটু চিন্তা করতে হবে যে সাবজেক্টটা লেখার সময় আমাদের চিন্তা করতে হবে যে এটা চেঞ্জ হবে কিনা। আমি আমি আমার বোনকে বললাম আমি আসছি। আমি আমার বোনকে বললাম আমি মানে কি? আমি তো আমি নাকি? তাহলে এখানে বোঝা গেল যে পার্সনটা চেঞ্জ হচ্ছে না, আই যেভাবে আছে সেভাবে থেকে যাচ্ছে। এখন হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে এখানে এমটা হচ্ছে বি ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স কি চেঞ্জ হবে? জি স্যার। চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কোন টেন্স হবে? পাস্ট টেন্স। পাস্ট টেন্স হবে। কেন পাস্ট টেন্স হবে? স্যার রুলসে আছে তাই। তার রিপোর্টিং ভার্বে সেড আছে তাই। ভেরি গুড। তার মানে এখানে সেইটা হচ্ছে পাস্ট ফর্ম, এটাই তো। তার মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, and all present will be the same past. all present will be the same past. প্রেজেন্ট গুলো সেম পাস্ট হয়ে যাবে। সেম পাস্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আই এম কামিং টুডে, দিস ইজ present continuous tense and it will be changed into past continuous tense, and for past continuous tense we have to write was or were after the subject.
সো আই ওয়াজ হবে, এখানে আই এম হবে না, আই ওয়াজ হবে। এখন কামিং এর জায়গায় অনেক সময় গোয়িংও হতে পারে, এখানে আমি গোয়িং ব্যবহার করেছি। যথাযথ প্রশ্ন আসতে পারে যে আনসারটা দিয়েছে সে বলেছে কামিং, বাট আমি বলছি গোয়িং, কেন কামিং লিখলে কি কোনো সমস্যা? এটা আসলে নির্ভর করবে আমি কোন জায়গায় দাঁড়িয়ে এটা ডেসক্রিপশন দিচ্ছি। আমি যদি যে জায়গায় আসতে বলেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে আমি আমার বোনকে বলেছিলাম আমি আজকে আসছি, আমি আমার বোনকে বলেছিলাম আমি আজকে আসছি, সেই কথাটা যে জায়গায় আসার কথা সেই জায়গায় দাঁড়িয়ে যদি বর্তমানে সে সেটার বর্ণনা দেয় সেই ক্ষেত্রে কামিং লিখতে পারে। বাট যে জায়গায় সে যাচ্ছে সেই জায়গার কথা যদি সে সেই জায়গায় দাঁড়িয়ে না বলে অন্য কোনো জায়গায় অবস্থান করে বলে সেই ক্ষেত্রে গোয়িং লিখতে হবে না? বুঝো নাই? বুঝছি স্যার। বুঝতে পারছো? আসলে এটা নির্ভর করছে Yes, যে sir. বর্ণনাকারী কোন জায়গায় অবস্থান করে বলছে। সে যদি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় অবস্থান করে বলে তাহলে কামিং হবে। কিন্তু যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় অবস্থান না করে অন্য জায়গায় অবস্থান করে যদি বলে যে আমি আমার বোনকে বলেছিলাম আমি আসছি, তখন বলতে হবে আমি আমার বোনকে বলেছিলাম আমি সেখানে যাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। চিন্তা করলে কিন্তু একটু মজাও আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। অনেকে মনে করে যে ইংলিশ সাবজেক্টটা মনে হয় খুব খুঁটটা একটা সাবজেক্ট, আসলে তা না। এটার মধ্যে কিন্তু একটা মজা আছে, অনেক কিছু চিন্তার বিষয় আছে, ঠিক আছে? সো ইউ ক্যান ইউজ কামিং হিয়ার অর গোয়িং হিয়ার, নো প্রবলেম। ইট উইল ডিপেন্ড অন দ্য লোকেশন অফ দ্য স্পিকার, বক্তার লোকেশনের উপর নির্ভর করতেছে, ঠিক আছে? তো এখানে কি হবে, আই টোল্ড মাই সিস্টার দ্যাট আই ওয়াজ গোয়িং লিখতে পারো অথবা কামিং লিখতে পারো, সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে স্নেহ বলেছে টুডে এর জায়গায় দ্যাট ডে, আমার এই স্লাইডও বলতেছে টুডে এর জায়গায় দ্যাট ডে, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এখানে বুঝতে পারছো কি লেখা আছে? If the reporting verb is past, some of the words of the reported speech will be changed as follows. কে যেন বাঁশি বাজায়? If the reporting verb is past, some of the words of the reported speech will be changed as follows. কিছু কিছু শব্দ কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিছু কিছু শব্দের মধ্যে একটা হচ্ছে টুডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। কখন কখন টুডে এর জায়গায় দ্যাট ডে হবে? যদি রিপোর্টিং, হ্যাঁ এটা আবার মাথার মধ্যে রাখতে হবে, সব সময় না, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট থাকবে তখন। তাহলে টুডে থাকলে দ্যাট ডে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, নাও থাকলে দেন হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, খাম থাকলে গো হবে। বাহ, খুবই আনন্দদায়ক ব্যাপার। হোমওয়ার্ক হ্যাজ কাম, নাইস হোম হ্যাজ অ্যাপিয়ার্ড বিফোর আস, দ্যাট মিনস ছুটি আমাদের, ঠিক আছে? তাহলে আমাদের ছুটি হয়ে যাচ্ছে এখন, সুতরাং কিছু হোমওয়ার্ক এখানে থেকে যাচ্ছে। এই হোমওয়ার্কগুলো নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করেছিলাম গতদিন, এগুলা বাসা থেকে করে আনতে বলেছিলাম। সবাই কি করেছিলে এগুলা? আচ্ছা, যদি আমরা করে না নিই তোমাদের জন্য এগুলো Yes, sir. করেছো? কে করেছো বলো, একটা বলো দেখি। রিফাত said to his mother, I will not go to school. এটাকে কিভাবে করেছো বলো? বলে স্যার বুঝছি না স্যার। না, এই সেন্টেন্স এইগুলা তো তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল গতদিন, তাই না? স্যার আমি ট্রাই করব। ট্রাই করবা? আচ্ছা ঠিক আছে, তুমি ট্রাই করো। আর যারা হোমওয়ার্ক করে নিয়ে এসেছো তাদের মধ্যে একজন বলো, রিফাত said to his mother, I will not go to school, এটাকে কিভাবে করেছো বলো? আচ্ছা, আসলে
তোমাদেরকে দোষ দিচ্ছি না হোমওয়ার্ক না করার জন্য, এই কারণে যে আমি আসলে পূর্ববর্তী ক্লাস করে পরবর্তী এই ক্লাসটা করতে প্রায় 1 মাসের মতো সময় নিয়েছি মনে হয়, সম্ভবত 1 মাস হবে নাকি? 1 মাস হবে নাহিদ? 1 মাস জি হবে? প্রায় স্যার 1 1 মাস। মাস হবে। তো আমি আসলে খুবই দুঃখিত যে এতদিন সময় নেবার জন্য। আর আমারও তো মন চায় একটু ঘুরে ফিরে দুনিয়াটা দেখি, ঠিক আছে না? বুড়ো হয়ে গেছি বলে তো এমন না যে আমারও মন চায় না। এই কারণে আমি একটু পৃথিবীটা ঘুরে দেখার জন্য বের হয়ে গিয়েছিলাম। আর ঈদও গেল, সবকিছু মিলিয়ে আসলে আমাদের একটু সময় একটু বেশি স্পেন্ড হয়ে গিয়েছে। তো এখন থেকে নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ। নবম এবং দশম শ্রেণীর ন্যারেশনটা একযুগে হবে, নবম এবং দশম শ্রেণীর সবার জন্য। সুতরাং আমরা প্রস্তুত থাকবো। আর সবাই একটু খাতাটা বের করে এই হোমওয়ার্কটা একটু লিখে নিই আগামী দিনের জন্য। আর একজন চেষ্টা করছে, আমরা তারটা একটু দেখে নিই প্রথমটা। ওকে, হ্যাভ ইউ ফিনিশড? স্যার হ্যাঁ বলো। বলবো রিফাত told his mother that he would not go to school. তো তোমরা কি বুঝতে পারছো সে যে আনসারটা বলেছে? বুঝতে পারছো তো সবাই? কার কোন প্রশ্ন আছে যে উইলের জায়গায় কেন সে উড ব্যবহার করতেছে? উইলের জায়গায় কেন? আমি স্যার বুঝছি না। বুঝছো? জি না। বুঝছো না? আচ্ছা, আমরা কি আগে বলেছিলাম না যে সব প্রেজেন্ট গুলো পাস্ট হয়ে যাবে? বলেছিলাম না? জি বলেছিলাম না যে সব প্রেজেন্ট গুলো sir. পাস্ট হয়ে যাবে? তাহলে রিফার সেড টু হিজ মাদার, এটা তো পাস্ট টেন্স, পাস্ট না? বাইরের অংশটা পাস্ট না? বাইরের অংশটা পাস্ট, এই কারণে ভিতরের অংশ পাস্ট হবে। তাহলে উইলটা পাস্ট নাকি প্রেজেন্ট বলো তো? উইল থাকলে এটা পাস্ট নাকি প্রেজেন্ট? উইল কি প্রেজেন্ট নাকি পাস্ট বলো? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। অনেকে আবার বলবে উইল ফিউচার, ঠিক আছে না? অনেকে বলবে উইলটা হচ্ছে ফিউচার, ঠিক না? তোমাদেরকে বলি যে ফিউচার কিন্তু দুই ধরনের আছে। সেটাই কখনো শুনছো যে ফিউচার দুই ধরনের আছে? শুনছো? কেউ শুনছো? জি না স্যার। কেউ শুনো নাই? জি না স্যার। কেউ শুনো নাই যে ফিউচার আবার দুই ধরনের হয় নাকি? তো আমি বলছি ভবিষ্যৎ কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে বর্তমানের ভবিষ্যৎ, একটা হচ্ছে অতীতের ভবিষ্যৎ। বুঝতে পারছো? রিফাত যখন তার মাকে বলছে তখন সেটা সে অতীতে বলছে, ঠিক কিনা? রিফাত যখন তার মাকে বলছে তখন সে এটাকে বর্তমানে বসে বলছে নাকি অতীতে বসে বলছে? অতীতে বসে। অতীতে। তাহলে অতীতে বসে, অতীতে অবস্থান করে সে ভবিষ্যতের কথা বলছে। আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। সে ভবিষ্যতের কথা বলছে অতীতে বসে। তাহলে অতীতে দাঁড়িয়ে যখন আমরা ভবিষ্যতের কথা বলবো তখন সেটাকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট। বুঝতে পারছো? আর যখন বর্তমানে দাঁড়িয়ে আমি ভবিষ্যতের কথা বলবো তখন সেটা হচ্ছে ফিউচার ইন দ্য প্রেজেন্ট। ফিউচার ইন দ্য প্রেজেন্ট, ফিউচার ইন দ্য পাস্ট এন্ড ফিউচার ইন দ্য প্রেজেন্ট। ফিউচার দুই ধরনের, একটা হচ্ছে বর্তমানের ভবিষ্যৎ, আর একটা হচ্ছে অতীতের ভবিষ্যৎ। সুতরাং যেহেতু রিফাত তার মাকে অতীতে ভবিষ্যতের কথা বলছে, এই কারণে সে স্কুলে যাবে না, সেটা অতীতের ভবিষ্যৎ হবে। That's why we have to use would instead of will. মজা না? ইংলিশে মজা নাই যে বলে সে আসলে ইংলিশে কিছুই বুঝে না। বুঝতে পারছো? জীবনে কোনোদিন ভাবছো যে ভবিষ্যৎ দুইটা, একটা কিয়ামত আর একটা মনে হয় আখেরাত নাকি? ওইটাই মনে ভাবছো যে একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল, ওইটাই মনে ভাবছো ভবিষ্যৎ। হ্যাঁ, কিন্তু ভবিষ্যৎও দুইটা আছে, একটা হচ্ছে অতীতের ভবিষ্যৎ, একটা হচ্ছে বর্তমানের ভবিষ্যৎ। তাহলে আই উইল নট গো টু স্কুল এটা হচ্ছে বর্তমানের ভবিষ্যৎ। আই উইল নট গো টু স্কুল এই কথাটা হচ্ছে বর্তমানের ভবিষ্যৎ, যেহেতু উইলটা প্রেজেন্ট, ঠিক আছে? কিন্তু যখন এই অংশটার আগে আমরা যুক্ত করব রিফাত told his mother অথবা রিফাত said to his mother, তখন কিন্তু এই বর্তমানের ভবিষ্যৎটাকে অতীতের ভবিষ্যৎ করতে হবে, বিধায় আমরা উইলের জায়গায় উড ব্যবহার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার।
টাইম টু সে গুড বাই। সবাইকে বিদায় জানাচ্ছি আমি। সবাই ভালো থাকবা, সুখে থাকবা, শান্তিতে থাকবা, নিরাপদে থাকবা, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা প্রেজেন্টেশনও এখন আমরা শেষ করে দিচ্ছি। তো এখনো কি স্লাইড দেখা যাচ্ছে নাকি? স্লাইডটা এখন বন্ধ আছে? জি না স্যার। বন্ধ হয়ে গেছে। স্লাইড স্যার দেখা যান না স্যার। স্লাইড বন্ধ আছে, ঠিক আছে।